এবার ভারতের জম্মু ও রাজস্থানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রচন্ড বিস্ফোরণের শব্দে আতঙ্কে স্থানীয়রা। সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগের বিহিত দাবি এনসিপির, যমুনার সামনে অবস্থান, আওয়ামী লীগ নিষিদ্ধের জোর দাবি, একাত্মতা ছাত্র শিবিরের। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেপ্তার, রাতভর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এলাকাবাসীর প্রতিরোধ। গণবিরোধী কাজ না করতে সরকারকে আহ্বান মির্জা ফখরুলের, ফ্যাসিস্টের সহযোগী নন এমন আওয়ামী লীগারদের বিএনপিতে স্বাগত বার্তা রিজভীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। টান টান উত্তেজনার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলার দাবি করেছে প্রতিবেশী দুই পরাশক্তি ভারত পাকিস্তান। বৃহস্পতিবার রাতেও প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। ব্ল্যাকআউট হয়ে যায় ভারতের কুপওয়ারা, পাঠানকোট, গুরুদাসপুর সহ একাধিক শহর। ভারতের তরফ থেকে শত্রু রাষ্ট্র থেকে ছোড়া মিসাইল ভূপাতিতের দাবি করা হলেও অস্বীকার করেছে পাকিস্তান। এছাড়া পাকিস্তানের একটি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবিও অস্বীকার করে বলা হয়েছে এ ধরনের বিমান ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ভারতের অপারেশন সিঁদুরের পর খেল দেখানোর অপেক্ষায় পাকিস্তানের অপারেশন সোহাগরাত। ভারতকে কড়া জবাব দিতে সেনাবাহিনীকে পাকিস্তান সরকার ব্ল্যাঙ্ক চেক দেওয়ার 24 ঘন্টায় ভারত জবাব না পেলেও চলছে সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি। থমথমে পরিস্থিতিতে আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। সীমান্তের দুই পাশেই পুরোদমে সমর প্রস্তুতি চললেও বেসামরিক মানুষের প্রাণহানি আর অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি নিয়ে কি কেউ ভাবছেন? আমলে নিচ্ছেন কি জনভোগান্তি? India has undertaken 7 মে রাত ও 8 মে সকালে হারুপ ড্রোন পাকিস্তানের বিভিন্ন শহরে পাঠিয়ে আবারও স্পষ্ট আগ্রাসন চালিয়েছে ভারত। লাহোর, অ্যাটক, গুজরানওয়ালা, চকওয়াল, মিয়ানো, শোর আর করাচির কাছে ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। being in a high state of পাকিস্তান সেনাবাহিনীর এই দাবি সঠিক হলে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পরদিনই এই ড্রোন অভিযানে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ল ভারত। ইসরায়েল নির্মিত 10টি হ্যারপ ড্রোনের সেট 10 কোটি মার্কিন ডলার। যদিও ভারতের দাবি এই ড্রোন হামলায় পাকিস্তানের লাহোর ও শিয়ালকোটে চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল ধ্বংস করা হয়েছে। আর পাকিস্তানের 15টি শহরে এই ড্রোন অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর ফেজ 2। ভারতের তরফ থেকে আরও জানানো হয়েছে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাকিস্তানের ছোড়া অন্তত 15টি মিসাইল ধ্বংস করেছে রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই সময়ের মধ্যে অন্যান্য দিনের তুলনায় চরম উত্তেজনাকর অবস্থায় ছিল জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। টানা 14তম দিনের মতো হামলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারমুল্লা, উরি আর আখনুর এলাকায়। ভারতের দাবি পাকিস্তান সীমান্ত থেকে হালকা অস্ত্র দিয়ে গুলি করার পাশাপাশি ছোড়া হয়েছে কামানের গোলা। এতে সেনা ও বেসামরিক মানুষ নিহতের তথ্য স্বীকার করেছে ভারত। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে চালানো অপারেশন সিঁদুরের প্রথম পর্বে 100-এরও বেশি সন্ত্রাসীকে খতম করা হয়েছে। পাকিস্তানের সম্ভাব্য হামলা প্রতিরোধে প্রস্তুতি আর পদক্ষেপ নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। এদিন নয়াদিল্লি সফরে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্যাখ্যা দিয়েছেন অপারেশন সিঁদুরের যৌক্তিকতা নিয়ে। জয়শঙ্কর হুঁশিয়ার করে বলেছেন, ভারতে হামলার চেষ্টা চালালে কঠিন জবাব পাবে পাকিস্তান। পাকিস্তানের প্রতিশোধমূলক হামলা প্রতিরোধের প্রস্তুতি নিতে জম্মু, রাজকোট, সিমলা, ধর্মশালা, অমৃতসর, পাটিয়ালা সহ ভারতের 27টি বিমানবন্দর বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিমান যাত্রীরা। বলা হয়েছে ওইসব বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা শনিবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে। রাজস্থান, পাঞ্জাব, গুজরাটে ব্যাপক সতর্কতা জারি করে বাতিল করা হয়েছে পুলিশের ছুটি। আর ছুটিতে থাকা পুলিশের সব সদস্যকে অবিলম্বে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারত পাকিস্তান সংঘাতে দেশ দুটি শুধু নয়, বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির ওপরও বিশাল প্রভাব ফেলবে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আকাশ ও সমুদ্র পথে পণ্য আমদানি রপ্তানি ব্যাহত হলে দেশে দ্রব্যমূল্য বাড়বে।
এই মুহূর্তে বাংলাদেশের দিকে সামরিক ঝুঁকি না থাকলেও নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রস্তুতি রাখতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত পাকিস্তান। এসব পদক্ষেপের জেরে দুদেশের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ, এসবই থেমে থাকেনি। শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়েছে দুই দেশ। এমন অবস্থায় দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বেই এর ক্ষতিকর প্রভাব পড়বে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আশা করেন বড় আকারে যুদ্ধে জড়াবে না পাক ভারত। পুরোপুরি যুদ্ধ শুরু হলে আকাশ ও সমুদ্র পথে বাণিজ্য ব্যাহত হবে। নিরাপত্তা বিশ্লেষক আবু রুস্তের মতে ভারত পাকিস্তান যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়েও বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর প্রভাব পড়বে। বাংলাদেশে কিছু না কিছু পড়বে, আপনার অর্থনৈতিকভাবে পড়বে, এই যে আপনার যাতায়াত কিছুটা ব্যাহত হবে, পণ্য রপ্তানিতে কিছু দীর্ঘসূত্রতা হবে। এটা শুধু আমাদের দেশের জন্য না, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা এই জায়গা দিয়ে যে এই আমাদের মালাক্কা থেকে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে যে চলাফেরা করে, এগুলোতে একটু ইম্প্যাক্ট হবে। বাংলাদেশের অর্থনীতি মূলত এক্সপোর্ট আর ইম্পোর্টের উপরে নির্ভরশীল, তাই না? আমরা অনেক কিছু ইম্পোর্ট করি, সেটাকে প্রসেস করে আমরা এক্সপোর্ট করি। এখন সেই জায়গায় যদি সেটা যদি বিঘ্নিত হয় কোনো একটা ব্যাপারে, বড় যুদ্ধ হলে তো বিঘ্নিত হবেই। এই ছোটোর মধ্যেই বেশ কিছু এয়ারলাইনের অবস্থা এদিক সেদিক হয়েছে, তো এটার ইম্প্যাক্ট তো পড়বেই, কস্ট বেড়ে যাবে। তাদের মতে পাক ভারত যুদ্ধে উস্কানির বক্তব্য না দেয়া, একই সাথে ভারতের দিককার যে কোনো উস্কানির জবাবে সেনাবাহিনীর প্রস্তুতি থাকাটা জরুরি বলেও মনে করেন তারা। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো ফাঁদে পা না দিই, আর হচ্ছে আমরা যেন কোনো উগ্র চিন্তা ভাবনা না করি আমাদের দেশ থেকে। যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে থেকে বলা হয় যে আমরা ওদের উত্তর পূর্ব ভারত দখল করব, আমরা ওদের চিকেন নেক দখল করব। আমাদের এই ধরনের খেলো কথাবার্তাগুলো মনে হয় বলাটা ঠিক না। বাংলাদেশ আমি মনে করি না যে কোনো দেশের পক্ষে কথা বলবে, কারণ এটা আমাদের বিষয়ও না, এটা তাদের। ভারত আর পাকিস্তান যেমন দুটোই বড় প্যাশনেট ব্যাপার। এখানে একটা সাবধানতা থাকা দরকার, কারণ আমাদের সময় আমরা দেখেছি অনেক সময় আমাদের পলিসি মেকার্সের অনেকজন আছে যারা অনেক কিছু বলে ফেলেন বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন, তাহলে কিন্তু একটা ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি। সংকট ঠেকাতে প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হত্যা মামলা মাথায় নিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঢাকা ত্যাগে নানা সমালোচনা শুরু হয়েছে। দেশ ত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য তাকে যেতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই ঘটনায় এক এসপিকে প্রত্যাহার ও 2 পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে আব্দুল হামিদকে দেশ ত্যাগ করতে দেয়াটা সরকারের চরম ব্যর্থতা, এমন অভিযোগ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। রিপোর্ট করছেন SM ফয়েজ। গেলে আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দলটির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। দেশ ছাড়েন সাবেক মন্ত্রী এমপিদের অনেকে। বুধবার দিবাগত রাত 3টার দিকে ছেলে শ্যালক সহ ঢাকা ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হত্যা মামলার আসামি হয়েও কিভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে নানা প্রশ্ন, সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও। দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন যুব অধিকার পরিষদ। এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি জানতো না গতকাল ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। সুতরাং আগামী 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগ করতে দেয়াটা সরকারের ব্যর্থতা বলেছে জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি পালিয়েছেন না, তাকে পালাতে দেয়া হয়েছে। 9 মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়? আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি। ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে। সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় 9 মাস পরে।
এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এর জন্য আমি মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরাসরি জবাবদিহি করা উচিত, ডক্টর আসিফ নজরুলের সরাসরি জবাবদিহি করা উচিত যে কিভাবে 9 মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে পদত্যাগ করবেন এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এটাও একটা, এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করিনি, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও এই আশা করে জানতে পারছি এবং এটার জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলব। এদিকে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাতে টিএসসি এলাকায় বিক্ষোভ করেন তারা। আমরা ইন্টারিমকে বলে দিতে চাই, এই যে দিনের পর দিন আপনারা এই গণহত্যার মদতকারীদেরকে আপনারা আশ্রয় দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে দেশ ত্যাগের যে একটা রাস্তা করে দিচ্ছেন, আপনাদের কি লজ্জা লাগে না? এই যে শহীদের রক্ত, এগুলো কি আপনারা দেখেন নাই? ইন্টারিম সরকার না লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে পেরেছে। ইন্টারিম সরকার না পেরেছে একটা ট্রাইবাল গঠন করে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচার করতে। অথচ আমরা দেখেছি ইন্টারিম সরকারের মাধ্যমে, তাদের চালাপালার মাধ্যমে, তাদের উপদেষ্টার মাধ্যমে বারবার দায় মুক্তি পেয়ে যাচ্ছে ওই খুনিরা। সরকারের প্রধান কাজ এবং সংস্কার হওয়া উচিত ছিল খুনি লিগারদের বিচার করা। সেইখানে এখন পর্যন্ত স্পষ্টত এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় সংস্করণ হচ্ছে খুনি লিগারদের পুনর্বাসন এবং সাহায্য করা। দায়িত্বহীনতার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন, এই ক্ষোভে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানার আগ পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করার ঘোষণা দেয় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মধ্যরাতের পর ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও অংশ নেন এতে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। রাজধানীর অতি গুরুত্বপূর্ণ এলাকা হেয়ার রোডে রাত 10টার দিকে হঠাৎ করে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। রাত বাড়ার সাথে বাড়তে থাকে জমায়েত, সাথে জোরালো হয় আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবিতে স্লোগান। আগের রাতে বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ নেতা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান জুলাই অভ্যুত্থানের নেতাদের অনেকেই। তাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর আহ্বানে প্রধান উপদেষ্টার হেয়ার রোডের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা। অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কঠোর হুঁশিয়ারি দেন জুলাই অভ্যুত্থানের আহত ও তাদের স্বজনরা। তাদের নাকের ডাকা দিয়ে একজন বড় ধরনের রাঘব বোয়াল আওয়ামী লীগে তিনি পালিয়ে গেলেন। সুতরাং তিনি বলতে পারেন না যে কারা, তাহলে আমাদেরকে 24 ঘন্টার মধ্যে জানাবেন যেটা কারা এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা জানাতে হবে 24 ঘন্টার মধ্যে, না হলে তো ওনাকেও এই ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করতে হবে। রাত 1:45টার দিকে কর্মসূচিতে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। এর কিছু সময় পর অবস্থান কর্মসূচিতে আসেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত জানার আগ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম। এবং আমরা বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা এই মাঠ ছাড়ব না। এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের ভিতরে সরকারের বাইরে সবসময় সেই দাবি বলেছি,
কিন্তু আজকে 9 মাস পরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। রাতে শুরু হওয়া কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অংশ নিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে আজ ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযানের পর অবশেষে ভোর 6:45টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত রাত 11টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইভির দেওভোগের বাড়িতে যায়। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে স্থানীয় বাসিন্দা ও তার দীর্ঘদিনের কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আইভির বাসভবনের দিকে যাওয়া 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি ও ভ্যান গাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভির বাড়ির সামনে জড়ো হওয়ার আহ্বানও জানানো হয়। দেওভোগ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভির সমর্থকরা এসে তার বাড়ি ঘিরে রাতভর অবস্থান নেন। রাত 12টার দিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও কর্মী সমর্থকদের বাধার মুখে তারা আইভির বাড়ির কাছে পৌঁছাতে পারেননি। রাতভর পুলিশ আইভির কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ভোরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভির বাড়িতে প্রবেশ করেন এবং পরে ভোর 6:45টার দিকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর দেয়ায় সিদ্ধান্তের আগে জনগণ আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রয়োজন ছিল। সংস্কারের সময় লাগলে ততদিন ফ্যাসিবাদী আমলারাই দেশ চালাবেন কিনা এমন প্রশ্নও রাখেন মির্জা ফখরুল। আহমেদ সারওয়ারের রিপোর্ট। সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে এজে মোহাম্মদ আলীর দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। আলোচনা শুরুতে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এজে মোহাম্মদ আলীর অবদান স্মরণ করেন বিএনপি মহাসচিব। বলেন, তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, জনগণের ক্ষমতায়নের জন্যই নির্বাচন চায় বিএনপি। অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আমরা ফ্যাসিবাদের দোষর। সবচেয়ে করুণ অবস্থা বোধহয় শিক্ষাঙ্গনে, ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্ব। আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই। সীমান্তের ওপারে যাদের সাথে প্রয়োজন তাদের সাথে কথা বলতে পারলেও দেশের মানুষের সাথে কথা বলতে আপত্তি কোথায়, এমন প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি। আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না। এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ানস সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনো দিনই করতে পারবেন না। শুধু বিচার বিভাগ থেকে সরানোই নয়, ফ্যাসিবাদের দোষরদের শাস্তির আওতায় আনার কথা বলেন বিএনপি নেতারা। আমরা বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই? আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফ্যাসিবাদের দোষররা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লেম করতে হবে। আমরা এই ফ্যাসিস্টের দোষরদেরকে আমরা কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারি না। পরে এই যে মোহাম্মদ আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিস্টের সহযোগী নন বা অপকর্মের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দল ছেড়েছেন তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। রিজভী বলেন, যারা আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন লুটপাট পছন্দ না করে আওয়ামী লীগ ছেড়েছেন, তারা চাইলে বিএনপিতে আসতে পারবেন। যারা প্রাথমিক সদস্য হবেন তাদের ফর্ম পূরণ করতে হবে। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সেই বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রুহুল কবির রিজভী। বিতরণকৃত ঋণের যেন সদ্ব্যবহার হয় তা নিশ্চিত করতে গ্রাহকদের ঋণ দেবার ক্ষেত্রে সতর্ক হতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের শক্ত অবস্থানের কারণে মূল্যস্ফীতি কমছে, আর সেটি 4 থেকে 5% নামিয়ে আনা সম্ভব। রাজধানীর বাংলা একাডেমিতে 4 দিনের পণ্য প্রদর্শনী ও মেলা 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি আরও বলেন, নারীদের অর্থনীতি মূলধারায় আসার সুযোগ দিতে হবে। বিতরণ করা ব্যাংক ঋণে যেন আর 9-6 না হয়, এজন্য ব্যাংকগুলোকে সতর্ক হবার কথাও বলেন তিনি। স্কুল পর্যায়ে ব্যাংকিং শিক্ষা নিয়ে যাবার পরিকল্পনার কথাও জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তার স্থলাভিষিক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। পরিচালনা পর্ষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তবে সংবাদ সম্মেলনেই নতুন প্রধান নির্বাহীকে নিয়ে আপত্তি তোলেন শহীদ ইয়ামিনের বাবা মহিউদ্দিন আহমেদ। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের সহায়তায় গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে জুলাই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জানান, চতুর্থ পরিচালনা পর্ষদের বড় ধরনের পরিবর্তনের কথাও। উচ্চশিক্ষার জন্য আপনারা জানেন আমার পড়ালেখা কোনো বাকি আছে। পড়ালেখার জন্য আমি এখন সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এখন গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করছি। নতুন সিইও হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে। গত 21 এপ্রিল পর্যন্ত জুলাই ফাউন্ডেশনের আর্থিক বিবরণী তুলে ধরে তিনি বলেন, এ পর্যন্ত 101 কোটি টাকা শহীদ পরিবার আহতদের সহায়তা দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সন্তান পিতা মাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নতুন প্রধান নির্বাহীকে নিয়ে আপত্তি তোলেন শহীদ ইয়ামিনের বাবা ও জুলাই ফাউন্ডেশনের সদস্য মহিউদ্দিন আহমেদ। যে ফাউন্ডেশনের সবসময় সিও শহীদ ফ্যামিলি থেকে আসবে, নাহলে তো আমাদের কথা এমন। আমি সাধারণ মেম্বার হিসেবে বিভিন্ন শহীদ ফ্যামিলির সাথে যখন কথা বলেছি, তখন এখানকার যারা সহযোগিতামূলক তাদের আচরণ পায় না। এদিকে প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে থাকছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ মাধ্যমের ভাবমূর্তি ধ্বংস করেছে বিগত ফ্যাসিস্ট সরকার, বলেছেন আমার দেশ সম্পাদক মাহবুবুর রহমান। মাহমুদুর রহমান বলেন, গত 15 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার রাষ্ট্রের সব সংস্থাকে ধ্বংস করে গেছেন। এর মধ্যে পুলিশ, বিচার বিভাগ ও সংবাদ মাধ্যম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনিয়র সাংবাদিক নামধারী ব্যক্তিরা চাটুকারিতার মাধ্যমে গণমাধ্যমের ভাবমূর্তি ভুলুণ্ঠিত করে গেছেন। সে অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বলেন, এই সরকার হয়তো আগামী 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে। এরপর সাংবাদিকদের কি ভূমিকা হবে তা এখনই চিন্তা করতে হবে বলেও মন্তব্য তার। গণমাধ্যম কর্মীদের ঈদের ছুটি অন্তত 4 দিন হওয়া উচিত বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেন, এক শ্রেণীর এলিট সম্পাদকরা 5 আগস্টের আগে ও পরের অবস্থা একই বলে বর্তমানের এই পরিবর্তনকে অস্বীকারের চেষ্টা করছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। এবার ভারতের জম্মু ও রাজস্থানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রচন্ড বিস্ফোরণের শব্দে আতঙ্কে স্থানীয়রা। সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশ ত্যাগের বিহিত দাবি এনসিপির, যমুনার সামনে অবস্থান, আওয়ামী লীগ নিষিদ্ধের জোর দাবি একাত্মতা ছাত্র শিবিরের। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেপ্তার, রাতভর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এলাকাবাসীর প্রতিরোধ। গণবিরোধী কাজ না করতে সরকারকে আহ্বান মির্জা ফখরুলের, ফ্যাসিস্টের সহযোগী নন এমন আওয়ামী লীগারদের বিএনপিতে স্বাগত বার্তা রিজভী।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।